মাইকেল মধুসূদন দত্ত ও কপোতাক্ষ নদ এ যেন বহু আগের মিলবন্ধন। দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ট ক্ষণকাল। সাগরদাড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি। মধুপল্লী অর্থাৎ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাড়ি থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যশোর শহর থেকে মাত্র ৩৩ কিলোমিটার দক্ষিণে কেশবপুর বাজার। কেশবপুর বাজারের দক্ষিণ মাথায় অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত গেট। এখান থেকে ১৩ কিলোমিটার পশ্চিমে সাগরদাড়ি গ্রাম, যার কোল ঘেঁষে আজও বহমান কপোতাক্ষ নদ। এই সেই কপোতাক্ষ নদ যাকে উৎসর্গ করে লিখেছিলেন কপোতাক্ষ নদ কবিতাটি। কপোতাক্ষের প্রতি কবির ভালোবাসা, এখানকার আলো বাতাসের প্রতি কবির উদারতা, যা অন্য কোথাও তিনি খুঁজে পাননি। দেশ থেকে দেশান্তরী হয়েও নিজ জন্মভূমির প্রতি কবির ভালোবাসা কপোতাক্ষ নদ কবিতাটিতে প্রচণ্ডভাবে প্রকাশ পেয়েছে। সামনে এখন সে সময়ের অট্টালিকা, যা এখন প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বে। প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ সহ ফুল আর বৃক্ষের সমাহারে এ যেন বাগানবাড়ি। ২৫শে জানুয়ারি ১৮২৪ পিতা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবীর ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান। নাম রাখা হল মধুসূদন দত্ত। সে সময়ে নির্মাণাধীন দত্তবাড়ির এ আঙিনায় দাঁড়িয়ে মনেই হবে না বিখ্যাত মানুষটি আর নেই। ইতি হয়েছে ২০০ বছর। এখানে রয়েছে অনেক স্মৃতিচিহ্ন। দত্ত পরিবারের ব্যবহৃত ও স্মৃতি জড়িত বেশ কিছু আসবাবপত্র সংরক্ষণে রয়েছে, যা দেখার জন্য দেশ ও দেশের বাইরে থেকে ছুটে আসেন অনেকেই। প্রতিটি আসবাবপত্রের সামনে দাঁড়িয়ে আচমকা মনে হবে তারা বোধ হয় পাশের রুমেই আছে। কেউ হয়তো বলছে, বাবা তোমরা বসো। দত্তবাড়ির নকশাটি খুব চমৎকার। কবির কাকার বাড়িসহ কবির পৈতৃক বাসভবন দেখলে অনুমান করা যায় দত্ত পরিবারের সবাই ছিল খুব মিলবন্ধনে। এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য ছোট গেট, পারিবারিক পূজা মন্দির সহ সহজ সীমানা জুড়ে দত্তবাড়ি। এখানে জড়িয়ে আছে মধুসূদন দত্তের দুরান্তপনায় পরিপূর্ণ শৈশবের মধুময় স্মৃতি। মধুসূদন দত্তের মা এবং পাশের গ্রাম শেখপুরা জামে মসজিদের ইমাম লুৎফুল হকের কাছে শুরু হয় তার প্রাথমিক শিক্ষাজীবন। মায়ের কাছ থেকে রামায়ণ, মহাভারত, পুরাণ সম্পর্কে অর্জিত জ্ঞান আর শেখপুরা জামে মসজিদের ইমামের কাছ থেকে শেখা বাংলা ও ভিন্ন ভাষার আলো একদিন পুরো বিশ্বে জ্বলবে তা কে জানত। তার শৈশব অতিক্রম হল সাগরদাড়িতে। তারপর মাত্র ১৩ বছর বয়সে মধুসূদন দত্ত কলকাতায় চলে আসলেন। এখানে একটি বিদ্যালয়ে ভর্তি হয়ে খুব অল্প সময়ে মেধাবীদের তালিকায় যুক্ত হলেন। মধুসূদনের মনে জেগে উঠল কাব্যপ্রীতি। ১৮ বছর বয়সে মহাকবি হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা ও বিলেত যাওয়ার আশা অন্তরে জেগে বসল। ১৮৪৩ সালে নিজ ইচ্ছায় তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। তার এই ধর্মান্তরিত হওয়ার ব্যাপারটা সমাজ ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটাল। পিতা রাজনারায়ণ দত্ত সন্তানের এমন কর্মের কারণে ত্যায্য ঘোষণা করলেন। মধুসূদন দত্ত তখন নতুন নামে পরিচিতি লাভ করলেন, হয়ে উঠলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হলেন অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা, বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। মাইকেল মধুসূদন একজন মহাকবি, নাট্যকার, বাংলা ভাষার সনেট প্রবর্তক এবং অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নব্যরীতি প্রবর্তনের কারণে মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়। মধুসূদনের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। অস্থির মন বাসনা তাকে নিয়ে ঘুরে বেরিয়েছে কখনো কলকাতা, কখনো মাদ্রাজ এবং পরে ফ্রান্সে। কবির জীবনের চমকপ্রদ ঘটনা খ্রিস্ট ধর্মগ্রহণ। এই ঘটনাকে কেন্দ্র করে কবির সমগ্র জীবনের আনন্দ, দুঃখ, বেদনায় আবর্তিত হয়। মাত্র ৪৯ বছর বয়সে টাকার অভাবে এক পর্যায়ে বিনা চিকিৎসায় কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ঝরে যায় পৃথিবীর বুক থেকে এক বিশাল জ্ঞান ভাণ্ডারের। মাত্র ৪৯ বছরের পথ চলায় তিনি অসংখ্য কাব্য, মহাকাব্য, গ্রন্থ, নাটক লিখেছেন, যার বেশিরভাগই এখন পুরো বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। কথিত আছে মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুর কিছুদিন আগে নিজ জন্মস্থান সাগরদাড়িতে ফিরে আসেন।
কিন্তু ভিন্ন ধর্ম গ্রহণ করায় তার ঠাঁই হলো না দত্তবাড়িতে। একমাত্র ঠাঁই হলো কপোতাক্ষ তীরের এই কাঠবাদামতলিতে। আরও কথিত আছে, এখানে কবি টানা 12 দিন তাঁবু খাটিয়ে অবশেষে কলকাতায় ফিরে যান। মহাকবির পুরো জীবন যেন বেদনাদায়ক এক উপাখ্যান। তার জীবন নিয়ে তৈরি হয়েছে যাত্রাপালা মাইকেল মধুসূদন দত্ত। সেই যাত্রাপালাতে দেখানো হয় মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে সাগরদালিতে ফিরছেন, কিন্তু পিতার সম্মতি নেই গৃহপ্রবেশের। বাবা মুন্সী রাজনারায়ণ দত্তকে বলা সংলাপটি ছিল অনেকটা এরকম, ঠিক আছে আমি যাচ্ছি, তবে যাবার আগে কিছু কথা বলে যাচ্ছে শুনুন। যে ধর্ম ও জাতিভেদ প্রথার জন্য আজ আপনার অহংকারের শেষ নেই, সেই জাতিভেদ প্রথা ভবিষ্যতে থাকবে না। খ্রিস্টান হয়ে আমি যে অসাধারণ শুধু সেটাই প্রমাণ করছি। একদিন মুন্সী রাজনারায়ণ দত্ত নামে কাউকে চেনা যাবে না, সেদিন আপনি হবেন শুধু মাইকেল মধুসূদন দত্তের বাবা। একদিন চোখের জলে বুক ভাসিয়ে আপনি সবাইকে বলবেন, ওগো তোমরা শোনো, আমি মাইকেল মধুসূদন দত্তের বাবা, আমি মাইকেল মধুসূদন দত্তের বাবা, আমি মাইকেল মধুসূদন দত্তের বাবা। সেদিন মুন্সী রাজনারায়ণ দত্ত মুছে গিয়ে আপনি হবেন শুধুই মাইকেল মধুসূদন দত্তের বাবা। এই অভিশাপ আমি আপনাকে দিয়ে গেলাম। কলকাতায় মধুসূদন দত্তের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্রতার মধ্য দিয়ে অতিবাহিত হয়। আইন ব্যবসায় তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি। তাছাড়া অমিতবায়ী স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্তও হয়ে পড়েন। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন আলিপুর জেনারেল হাসপাতালে অর্থাভাবে এক পর্যায়ে মৃত্যুবরণ করেন। তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধি দেওয়া হয়। মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন। অবিস্মরণীয় পঙ্কিতমালায় তার সমাধিস্থলে নিচের কবিতাটি লেখা রয়েছে, দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। অদ্ভুত এক পাগলামো তার জীবনের প্রতিটি অধ্যায়কে নিয়ন্ত্রণ করে গেছে নিয়তির মতো। তারপরও মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আজ অমরত্ব লাভ করেছেন। বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ থেকে আরও সমৃদ্ধ করে গেছেন। মহাকবির প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি।